আজ গায়ের সব মানুষ সর্বসম্মুখে জানাক এ ঘাট তারা ব্যবহার করবে কি করবে না। তাহলে এই ঘাটে সবার মঙ্গলের জন্য প্রদীপ ভাসাবো গঙ্গার বক্ষে। এই ঘাটেই হবে গঙ্গার পুজো। না হয় আমাদের রক্তে লাল হয়ে যাবে গঙ্গা, তবে উৎসব হবে এই ঘাটেই। না না না, এ হতে পারে না, কিছুতেই হতে পারে না। শাস্ত্রী মশাই, ব্রাহ্মণ সমাজের এই অপমান ব্রহ্ম হত্যার সমান পাপ। আর কতদিন কতদিন গোটা ব্রাহ্মণ সমাজ মুখ বুজে সমালোচনা সহ্য করবে? সহ্য করবে না সদানন্দ, আমাকে একটু ভাবতে দাও। ভাবুন ভাবুন শাস্ত্রী মশাই, তাড়াতাড়ি ভাবুন, তবে দেখবেন ভাবতে যেন বেশি দেরি না হয়। এই ছোট ঘরের বউ কিনা আমার বিরুদ্ধে, আমাদের সকলের বিরুদ্ধে একা রুখে দাঁড়ালো। এ গোটা ব্রাহ্মণ সমাজের অপমান। আপনারা কেন গায়ের মানুষের মঙ্গলের কথা না ভেবে এমন জেদ করছেন? কেন এমন জেদ করছেন? আমরা তো আর কিচ্ছুটি চাইনি, আমরা চাই শুধু এই নদীর জল ব্যবহার করতে, শুধু এই নদীর জল ব্যবহার করতে। আর তার জন্য চাই বাঁধানো ঘাট, আর কিচ্ছু নয়। শুধু তাই, গোটা গ্রামের মানুষকে আমাদের বিরুদ্ধে নিয়ে গেল। এই অপমান সহ্য করা যায়? যায় না, সহ্য করা যায় না। ওই ছোট ঘরের বউয়ের তৈরি করা ঘাটে নাকি গোটা ব্রাহ্মণ সমাজ নাইবে। তা ওই ঘাট আমাদেরই জমিদারের মাটিতে। আপনি এর ভিড় করুন শাস্ত্রী মশাই, কিছু বলুন। ভাস্কর ন্যায়রত্ন বোধহয় ভ্রষ্ট সাধন পথ নিয়েছে, তাই সে অমন কাজকে সমর্থন করেছে। কারসাজি, হ্যাঁ হ্যাঁ কারসাজি, সবটা পূর্ব পরিকল্পিত। কিন্তু ওরা জানে না ওই গোটা গ্রাম আমি জ্বালিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ জ্বালিয়ে দেবো। এবার দেখি দেখি আমার বিরুদ্ধে কে রুখে দাঁড়ায়। ঠিক বলেছেন কর্তা, জ্বালিয়ে দিন গোটা গ্রামকে। ওদের রাজপদ্মা পুরুক ওই আগুনে, ওই আগুন ঘিরে আমরা পরে মোৎসব করব। আমি একটা কথা বলি কর্তা, গায়ের মানুষকে জ্বালিয়ে কি হবে? ওদের যে উস্কেছে সেই তো কলকাতা চলে এলো। আসল অপরাধী তো সেই মেয়ে মানুষটি। নায়েব ঠিক কথা বলেছে সদানন্দ, আসল অপরাধী মার বংশের সেই বউটি। কখনো সে বলিদানে বাধা সৃষ্টি করছে, কখনো চিতা থেকে সতী তুলে নিয়ে আসছে, আবার কখনো ব্রাহ্মণদের তুচ্ছ তাচ্ছিল্য করে তাদের জমিতে ঘাট বানাচ্ছে। মেয়ে মানুষের কঠিন শাস্তি হওয়া দরকার। ভুল করছেন শাস্ত্রী মশাই, মস্ত বড় ভুল করছেন। যার শ্বশুর তার বৌমাকে এতটা লাই দেয়, আশকারা দেয়, সেই বৌমা তো সকলের মাথায় উঠে নাচবে, সাপের পাঁচ পা দেখবে। প্রীতরাম মর আমাদের পরম শত্রু, এ কথা ভুলে যেও না ভাই। আজ রাতের বেলায় কাজ সারি তালে বেলেঘাটায় মারদের আড়তে নতুন মাল ঢুকেছে কর্তা। একটু দিমাগটা ভেঙে দি, যদি আপনি অনুমতি করেন।
দশানি ছোয়ানি জমিদারদের কাজ, আমি এটা হলপ করে বলতে পারি। একটা আড়তে আগুন লাগিয়ে আমাদের ভয় দেখাতে চাইছে। শান্ত হন দামশাই, আপনার কাছে কিন্তু কোনো প্রমাণ নেই যে এই কাজ বাণুজ্যেরাই করেছে। আপনি পুরোটাই বলছেন অনুমানের ভিত্তিতে, তাই নয় কি? অনুমান নয় রাধাকান্ত, অভিজ্ঞতা। আমাদের অভিজ্ঞতা বলছে এই কাজ দশানি ছোয়ানি জমিদারদের। তারা প্রমাণ করতে চায় না তাদের হাতে প্রচুর ক্ষমতা রয়েছে। বাবা, আর কেউ না জানুক, তুমি তো ভালো করেই জানো এই প্রীতরাম মারের ক্ষমতা বিশেষ কম নয়। কিসের ক্ষমতা প্রীতরাম? চোরের মতো লুকিয়ে যারা আগুন দেয় তারা সব ঘৃণার পাত্র। ক্ষমতা থাকে সামনাসামনি টক্কর দিক। শান্ত হন দামশাই, আমি কিন্তু আপনাদের অনুরোধে এখানে এসেছি অশান্তি মেটাতে। আপনারা যদি এতটা উত্তেজিত হয়ে থাকেন তাহলে শান্তি আসবে কি করে? অশান্তি আমরাও চাই না রাধাকান্ত, আমরাও চাই না। আর সেই জন্যই তোমাকে ডেকে পাঠিয়েছি। শান্তি চাই বলেই চুপ করে আছি, নয়তো একটা আড়ত পুড়ে গেলে এই প্রীতরাম মারের অন্তত কিছু যায় আসে না। না না প্রীতরাম, না না, আমি তোমার সঙ্গে একমত নই। আমি তোমার সঙ্গে একমত নই প্রীতরাম। শান্তি চাই বলে যদি আমরা চুপচাপ থাকি তাহলে তারা ভাববে যে আমরা সব ভয় পেয়ে গেছি। মান্নার মাররা কাউকে ভয় পায় না, এটা ওদের বুঝিয়ে দিতে হবে। শান্ত হন, শান্ত হন দামশাই। খুড়োমশাই, খুব ভালো করে ভেবে দেখুন, বারবার ব্রাহ্মণ সমাজের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়াটা কি ঠিক হচ্ছে? বাণুজ্যেরা শুধুমাত্র জমিদার নন, তারা কুলীন ব্রাহ্মণ। অঘোষশাস্ত্রী মশাইও তাঁদের পক্ষে রয়েছে। সব মিলিয়ে আপনাদের বিপদ কিন্তু দিন দিন বাড়ছে। সমস্ত ব্রাহ্মণ সমাজ আপনাদের বিরুদ্ধে চলে যাচ্ছে দিন দিন। তার জন্য কি তুমি আমাদের দায়ী করো? না খুড়োমশাই, আমি কেবলমাত্র আপনাদের বর্তমান পরিস্থিতিটা তুলে ধরলাম। আমার তো ধারণা ব্রাহ্মণদের এই বিদ্বেষ তৈরি হয়েছে কেবলমাত্র একজনের জন্য। মার্জনা করবেন, আপনাদের ব্যক্তিগত এবং পারিবারিক বিষয়ে মন্তব্য করে ফেললাম। তবে এটাও ঠিক, আমার ঠাকুরদা স্বর্গীয় নবকৃষ্ণ দেব বাহাদুর আপনাদের কথা এত বলতেন যে আমার মনে হয় না আপনারা দূরের কেউ। আমরা তোমাকে আমার নিকট আত্মীয় বলেই মনে করি। সেই জন্যই বলছি রাজচন্দ্রকে বলুন তার স্ত্রীকে সংযত করার জন্য। তার স্ত্রী সমাজের কোনো রকম রীতিনীতি মানেন না। তিনি প্রতিনিয়ত ব্রাহ্মণ সমাজের আরোপিত বিধিনিষেধ ভেঙে চলেছেন। আমি তো শুনলাম হালি শহরে গিয়ে তিনি বাণুজ্যদের সামনে অস্ত্র ধারণ করেছেন, ভেঙে দিয়েছেন ঘাট তৈরির যাবতীয় বিধিনিষেধ। একজন গৃহবধূর কি এতখানি ধৃষ্টতা শোভা পায়? সব কি শুনছি প্রীতরাম? তুমি তো এসব কথা আমাকে বলনি। নাথবউ ওখানে গিয়ে এত কাণ্ড ঘটিয়েছে। অবশ্যই মালকী বিশেষ কিছুই করেনি, সে শুধুমাত্র সাধারণ প্রজাদের জন্য একটি ঘাট বাঁধিয়ে দিয়েছে। ওই নদীতে পড়ে বহু মানুষ মারা যাচ্ছিল, তারা তলিয়ে যাচ্ছিল। নাথবউ সাধারণ প্রজাদের অনুরোধে ওইখানে একটি ঘাট বাঁধিয়ে দিয়েছে। ঘটনাটা বোধহয় এতটা সরল ছিল না খুড়োমশাই। না রাধাকান্ত, সত্যিই সরল ছিল না। ওই বাণুজ্যদের বড্ড দম্ভ বেড়েছে। তারা আমাকে অস্ত্র দেখিয়ে আটকে রাখতে চেয়েছিল। নিঃশব্দে তাদের আস্ফালন মেনে নিয়েছি। আচ্ছা বেশ বেশ, তোমার যাবতীয় অভিযোগ তো আমার বৌমার বিরুদ্ধে। সে কেন এই দশানি ছোয়ানি জমিদারদের কথা না শুনে পাকা ঘাট তৈরি করেছে। আমি তাকে এখানে ডাকছি, তিনি এখানে আসুন। চিকের আড়াল থেকে তাঁর মুখ থেকে তুমি সরাসরি শোনো কেন সে এই কাজ করেছে। এই মা ঠাকুরনকে গিয়ে বল ছোট বৌমাকে নিয়ে এখানে আসতে। গিন্নিমা, গিন্নিমা, ও গিন্নিমা, কর্তাবাবু নতুন বউকে বৈঠকখানা করে ডাকছেন, বলেন আপনি যেন তাকে সঙ্গে করে নিয়ে সেখানে যান। কর্তাবাবু নতুন বৌমাকে বৈঠকখানা করে ডাকছেন কেন বলতে কিনি? আবার কিছু হলো নাকি? তা তো জানি না গিন্নিমা, আমি তো আর ভেতরে যাইনি। তবে কর্তাবাবুর গলা শুনে কেমন যেন রাগি রাগি লাগলো। আচ্ছা ঠিক আছে, তুই ছোট বৌমাকে এখানে পাঠিয়ে দে আমার ঘরে, যা।
হলো আবার? কর্তা ছোট বৌমাকে বৈঠকখানা ঘরে কেন ডেকে পাঠালেন? কেউ কি তবে এলো নাকি? নাহলে উনি নিজে তো একবার অন্দরে আসতে পারতেন। মা, আমায় ডাকছেন? হ্যাঁ বৌমা, তোমার শোটাওর একবার বৈঠকখানা ঘরে তোমায় ডেকে পাঠিয়েছেন। তোমাকে এখন একবার সেখানে যেতে হবে মা। চলো, আমি তোমাকে নিয়ে যাচ্ছি, এসো। এসো এসো বালকী, এসো। মালকী, তোমাকে আমি ডেকে পাঠিয়েছি কারণ রাধাকান্ত দেব বাহাদুর জানতে চান তুমি কেনই দশারি ছয়ানি জমিদারদের বিরুদ্ধে গিয়ে পাকা ঘাট তৈরি করেছো। ভয় পেও না মা, নিঃসংকোচে বলো কোন পরিস্থিতিতে তুমি এহেন কাজ করেছো। প্রজারা তোমার কাছে কিভাবে এসে অনুরোধ করেছিল, কত মানুষ সেখানে প্রাণ হারিয়েছে, সব খুলে বলো মা। এই সামান্য বিষয় নিয়ে এত বিভেদ বাবা মশাই? আমরা নিচু জাত বলে? মা গঙ্গার কাছে তো সকলে সমান। সেখানে উঁচু জাত নিচু জাত, বড় লোক ছোট লোক সকলে নিয়ে ধুয়ে পাপ কমায়। মা গঙ্গা তো জাত বিচার করেননি। তবে মা গঙ্গার বুকে তৈরি হওয়া ঘাটের বিচার হয় নাকি? সে ঘাট উঁচু জাতের কেউ করলো নাকি নিচু জাতের কেউ করলো, তাতে কি এসে যায় বাবা মশাই? ঠিক বলেছো মা। আমি মনে প্রাণে বিশ্বাস করি জাতপাতের চেয়ে মানুষের জীবন অনেক দামি। গায়ের জমিদার পেজাদের কথা ভাবেননি, তাহলে পেজারা কেন জমিদারদের মাননি করতে যাবে? রঘুবীর পেজাদের মান রাখতে শীতে মাকে পর্যন্ত ত্যাগ করেছিলেন। সেখানে এই জমিদার পেজাদের দুঃখ কষ্টের কথা কানেও তোলেননি। তাই পেজারাই বাধ্য হয়েছে ঘাট করতে। এত কিছু তো আমার জানা ছিল না। আমি শুনেছিলাম জমিদারের জমি দখল হয়েছে, তাই না, জমিদারের জমি দখল হয়নি। ঘাট হয়েছে নদীর পাড়ে, একদম জলের ধার দিয়ে। আর নদীর জল পার সব তো প্রকৃতির দান। প্রকৃতির দান তো সবার অধিকার। আমি সবটাই বুঝলাম। খুড়োমশাই, আজ আমি বিদায় নিচ্ছি। চিন্তা করবেন না, বাণুজ্যদের সঙ্গে আমি নিজে কথা বলবো যাতে এই বিবাদ খুব শীঘ্রই মিটিয়ে নেওয়া যায়। আসি দামশাই। খুড়িমা এবং রাজচন্দ্রের স্ত্রীকেও আমার প্রণাম জানালাম। খুড়োমশাই, প্রীতরাম, আমার কিন্তু মন বলছে এত সহজে শত্রুতা মিটবে না। বাণুজ্যদের বয়স কম, ওরা কিন্তু এত সহজে জিনিসটা মেনে নেবে না। আর এই সময় রাজচন্দ্র থাকাটা এখানে খুব দরকার ছিল।
দেখো, তুমি যখন রাজচন্দ্রকে আনতে পারলেই না, আমি তো মনে করি তুমি তালুক থেকে ওই কালীচরণের বেটা মানে তোমার ভাইপোকে ডেকে আনো। অভয়চন্দ্রকে ডেকে পাঠাবো বাবা মশাই? দেখো পৃথরাম, আমাদের তো সময় প্রায় হয়ে এসেছে, বিশেষ করে আমার সময় তো হয়েই গেছে। কিছু মনে করো না, ওই ছোয়ানি জমিদারদের সঙ্গে কিন্তু মোকাবিলা করবার জন্যে আমাদের দিক থেকে সামনে থেকে একজন কোনো যুবকের থাকা খুব দরকার। দেখো, বয়সটাই আমাদের কাছে সবচেয়ে বড় বাধা। তাই বলছি, আমার কথার আর অমান্য করো না, তুমি তাকে ডেকে পাঠাও, ভালোই হবে আমাদের। মা, একখানা কথা শুধবো? আপনি কি আমার ওপর কোনো কারণে রেগে আছেন? আমি কি কোনো দোষ করেছি? দোষের কথা নয় মা, আসলে তুমি যা করেছো তার ফল এখন সকলকে ভুগতে হবে। আমি ভাবছি আমার চন্দরের কথা। চন্দরের যে কি হলো দেখো মা, তার বাপের এমন বিপদের সময় সেই তো তার বাপের পাশে এসে দাঁড়াবে, নয়তো কে তার বাপের পাশে দাঁড়াবে তুমিই বলো। বড় বৌমা, চন্দর কি কোনো খবর পাঠিয়েছে? মায়া, মায়া, এ কি আপনি এখন এখানে? সেই রিস্তায় যাননি? আবার কিছু হয়েছে নাকি? কালীচরণ আর তার স্ত্রীকে খবর পাঠাও, কাল অভয়চন্দ্র মানে তাদের ছেলে এখানে এসে পৌঁছচ্ছে। কি বলছেন কি? অভয় আসছে? এখন থেকে সে এখানেই থাকবে, ব্যবসাপত্র সামলাবে, তাকে দূরে ফেলে রাখবো না। কিন্তু এ কথা চন্দর শুনলে তো তাহলে তার নিজের এখানে থাকা উচিত ছিল। এখানে চারদিকে এমন সব গোল বেঁধেছে, আমি একা সামলে উঠতে পারছি না। বাবা মশাই চাইছেন বাড়ির ছেলেদের মধ্যে কেউ এখন এখানে থাকুক, তাই অভয়কে ডেকে আনা ছাড়া আর কোনো উপায় নেই। যাই হোক, কালীকে খবর পাঠাও, আমি সে রাস্তায় যাচ্ছি। আমি এক্ষুনি খবর পাঠাচ্ছি। ও দিদি, কে আসছেন গো? যে আসছেন তিনি তো আমাদের বাড়িতে আসেননি, কিন্তু তিনি আসছেন বলে মায়ের মুখটা অমন হয়ে গেল কেন? সে যাতে এই বাড়িতে না ঢোকে সে কথাখানা ঠাকুরপো সৌঠাউরকে বলেছে, কিন্তু কেন বলেছে সে কথা কেউ জানেনি। এই নিয়ে ছোট খুড়িমার খুব গোসাও হয়েছে, কিন্তু তাও ঠাকুরপো মুখ খোলেনি। তা তিনি এখন থাকেন কোথায়? ছোট ঠাকুরপো থাকে অনেক দূরের তালুকে, আর তার বউ থাকে বাপের ঘরে। তারা এই বাড়ি ছেড়েছে অনেক বছর হলো, ঠিক তোর ভাসুর ঠাকুর গত হবার পরপরই। তার মুখখানা আমার আজ ঠিক মনেও পড়েনি, কিন্তু তার এই বাড়িতে আসাটা ঠাকুরপো কি চোখে নেবে কে জানে। তিনি তো এখন এই বাড়িতে নেই, আর বাবা মশাইকেও তো ব্যবসায় সাহায্য করার একজন লোক লাগবে। তিনি আর কতদিক সামলাবেন বলো? আজ একখানা আড়ত গেছে, কাল যে আরো আড়ত শেষ হয়ে যাবে না তার কথা কে জোর দিয়ে বলতে পারে। আগে তিনি আসুক না, দেখি কি হয়।